ভারতের রাজনীতিতে বহু শক্তিশালী নেতা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বারবার একটা নামই উঠে আসে, মমতা ব্যানার্জি। প্রতিবার নির্বাচন আসে, বিরোধীরা বলে এবার পরিবর্তন চাই, নতুন প্রস্তুতি, নতুন কৌশল, নতুন প্রচার, কিন্তু ফলাফল আবারও সেই এক। তাহলে প্রশ্নটা খুবই সোজা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এত কঠিন? এটা কি শুধু ভোটের খেলা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক কারণ? আজকের এই ভিডিওতে আমরা সবটাই ভেঙে ভেঙে দেখাবো কেন বারবার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসনই চলে, অন্যান্য বিরোধী দলগুলো মাত্র কয়েকটা সামান্য আসনই পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্পটা কোনো সাধারণ রাজনৈতিক নেতার গল্প নয়। তিনি কোনো বড় রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেননি, তিনি একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছেন। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, তিনি ধীরে ধীরে কংগ্রেসে তার নিজের জায়গা তৈরি করেন। কিন্তু একটা সময় পর তিনি বুঝতে পারেন নিজের মতো করে রাজনীতি করতে গেলে একটা আলাদা পথ দরকার। তারপর তিনি গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। 2000 শতকের দিকে তিনি রাস্তায় লড়েছেন। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনগুলো তাকে ধীরে ধীরে আরো সাধারণ মানুষের কাছে নিয়ে আসে। তিনি শুধুমাত্র রাজনীতি করেননি, তিনি সাধারণ মানুষের জন্য লড়েছেন, আন্দোলন করেছেন। 2011 সালে তিনি 34 বছরের বামপন্থ সরকারকে হটিয়ে তিনি ক্ষমতায় আসেন। এই জয় শুধু রাজনৈতিক জয় ছিল না, এটা পরিবর্তনের প্রতীক। এখান থেকেই শুরু হয় তার বাংলার বুকে দীর্ঘ আধিপত্য। রাজনীতিতে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার ইমেজ কেমন, অর্থাৎ ইমোশনাল কানেকশন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজটাকে খুব কৌশলে তৈরি করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই নিজেকে ভিআইপি দেখান না, সবসময় সাদা শাড়ি ও হাওয়াই চটি পরেই থাকেন, একেবারে সাদামাটা জীবনযাপন করেন। এই জিনিসগুলো কোনো স্টাইল না, একটা শক্তিশালী বার্তা। তিনি যখন গ্রাম বাংলায় মিটিং মিছিলে যান, বেশিরভাগ মানুষ তাকে দিদি বলেই ডাকে। এই দিদি শব্দটাই একটা বড় ব্র্যান্ড। আমরা এটাও দেখেছি, তিনি যখন মিটিং মিছিলে যান, তিনি কারোর বাড়িতে খেয়ে নিচ্ছেন, আবার কারোর বাড়িতে যে রান্না করছেন, একবারে পরিবারের কাছের সদস্যের মতো ব্যবহার করেন। তিনি যখন মিটিং করেন, রাস্তা দিয়ে হাঁটেন, একজন সাধারণ মানুষের মতো কথা বলেন। দুয়ারে সরকার, এই ধরনের উদ্যোগ সরাসরি মানুষের দরজায় পৌঁছে যায়। আমরা তৃণমূল দলটার মধ্যে বহু কিছু লক্ষ্য করেছি, কয়লা চুরি, গরু চুরি, টাকা চুরি, ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতন। এরপরেও বাংলার মানুষ দিদিকেই চায়। তৃণমূল কংগ্রেস দলটিতে বুথ লেভেল থেকে পঞ্চায়েত এলাকা সবাই নেতা। এলাকার লোক মারামারি করুক, কাটাকাটি করুক, উপরে যারা রয়েছে তারা ঠিক সামলে নেবে। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নেতা হতে গেলে, রাজনীতি করতে গেলে উপর থেকে পারমিশন নিতে হয়, কিন্তু তৃণমূলে কোনো রকম পারমিশন নিতে হয় না। যে কোনো এলাকার যে কোনো লোক সংসদে যোগ দিতে পারে এবং রাজনীতি করতে পারে। আপনি সাধারণত ভাবুন, কার বাড়িতে সমস্যা আছে, একটা লোকাল নেতা ভালোভাবেই জানে কে কোন স্কিম পেয়েছে, সেটাও তারা জানে। আমরা এই দলটাকে ফলো করলে ভালোভাবেই দেখতে পাই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে, কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তাদের লক্ষ্য একটাই, দিদি। উপরের হাই প্রোফাইল নেতাদের সাথে তাদের ভালোভাবেই কন্ট্যাক্ট থাকে। প্রতিটি গ্রামের মানুষ একটা অফিসে সমস্যার সমাধান করতে যাওয়ার আগে একটা লোকাল নেতার কাছেই যায়। এতে যে কোনো কাজ দ্রুত হয়। আমরা অনেক সময় দেখেছি স্থানীয় স্তরের মানুষদের ওপর প্রভাব খাটায়, তাদের হুমকি দেয়। ভোটের সময় বোমা গুলিগালাজ হওয়া সত্ত্বেও তাও মানুষ দিদিকে ভুলতে পারেনি। দলের লোক খারাপ কথা বললেও মমতা ব্যানার্জি বারবার সাধারণ মানুষের হয়ে কথা বলে। মমতা ব্যানার্জির ইমেজ ক্লিয়ার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক নেতাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে মানুষের সামনে পৌঁছে দিতে কজন পারে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু স্কিম চালু করেছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বেকার ভাতা, ভূমিহীন ভাতা, যেগুলো সত্যিই অনেক ফ্যামিলির উপকার হয়, যারা ঠিকমতো সংসার চালাতে পারেন না, যাদের জন্য ফ্যামিলিতে লক্ষ্মী ভান্ডারটা কিছুটা হলেও সাহায্য করে। এখনো পর্যন্ত 18 বছর হওয়ার আগে অনেক ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেন। এখনো পশ্চিমবঙ্গে অনেক ফ্যামিলি রয়েছে যারা পড়াশোনা করতে পারেন না, সেই সমস্ত ফ্যামিলির জন্য এখনো কন্যাশ্রীটা অনেক হেল্প করে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাচ্ছেন, আর 18 বছর বয়স হলেই 25,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ফ্রিতে চিকিৎসা করান। আমাদের মতো সত্যি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে চিকিৎসা করানোর জন্য এমন হাই ফাই স্ট্যাটাস মেনটেন করতে পারি না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা না করাতেন, চিকিৎসার অভাবে বহু মানুষ মারা পড়তো। মাঝে কেউ নেই, সরাসরি সুবিধা মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এগুলো মহিলাদের ওপর একটা বিশাল প্রভাব ফেলে। একটা বিশাল মহিলা ভোট ব্যাংক তৈরি করে রেখেছে। যখন একজন ভোটার নিজের জীবনে সরাসরি সুবিধা পায়, তখন সেই সরকারকেই আবার সুযোগ দিতে চায়। প্রতিটা নির্বাচন জেতার জন্য একটা শক্তিশালী সংগঠন দরকার। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি হলো গ্রাউন্ড লেভেল নেটওয়ার্ক। তারা ভোটারদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট রাখে, তারা গ্রামের লোককে দায়িত্ব সহকারে ভোট দিতে নিয়ে আসে, গ্রামে তাদের প্রভাব বজায় রাখে। বিরোধীদের অনেক সময় এই সংগঠনটা থাকে না, তাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়, যেমনটা আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারীর সাথে দিলীপ ঘোষের। এছাড়াও প্রত্যেকটি মিটিং মিছিলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেয়, ভেবেচিন্তে কথা বলে না। যেমন ভাষা, যেমন এলাকা, তেমন কথাবার্তা বলে। একদম গ্রামের মানুষের মতো, একদম নিজের ঘরের মেয়ের মতো মিশে যায়। এই কথাবার্তাগুলোর জন্য মানুষ তাকে আরো কাছ থেকে ভালোভাবে নিতে পারে। আমরা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু শক্তিশালী অন্যরকম নেতা হিসেবে দেখতে পছন্দ করি। তার ভাষণ খুবই জোরালো, শক্তিশালী। তিনি লড়াই করে বেঁচে থাকতে পছন্দ করেন। তার ভাষণ আবেগীপূর্ণ, সরাসরি আক্রমণাত্মক। তিনি সব সময় নিজেকে ফাইটার হিসেবে তুলে ধরেন। কখনো তিনি এলাকা ভিত্তিক সাঁওতালি নাচে, আবার কখনো সংখ্যালঘুদের ভোটে এবং সংখ্যালঘুদের মধ্যে বিশ্বাস তৈরি করে মহিলাদের জন্য স্কিম এবং গ্রামের শক্ত সংগঠন বরাবরই তাকে এগিয়ে রাখে। ভোটের জন্য স্পেসিফিক গান, পোস্টার, মিছিল করতে রাজ্য সরকারের 3,400 কোটি টাকা খরচ হয় এবং কেন্দ্র সরকার গোটা দেশের ওপর 15,000 কোটি টাকা খরচ করে। আর রাজ্য যেটা খরচ করে শুধু পশ্চিমবঙ্গের ওপরেই। এছাড়াও প্রত্যেকটি পুজো পার্বণের কথা তো
না হয় বাদই দিলাম, পশ্চিমবঙ্গে ভোটের জন্য এত পরিমাণ অনুদান করা হয় যেগুলো ধরাছোঁয়ার বাইরে।